আমরা এখন আছি নেপালের রাজধানী কাঠমান্ডুর ঐতিহাসিক স্থান হনুমানঢোকা দরবার স্কয়ারে। এই স্থান শুধু একটি রাজপ্রাসাদ নয়, বরং নেপালের রাজনৈতিক, সাংস্কৃতিক ও ধর্মীয় ইতিহাসের অন্যতম প্রতীক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আপনারা দেখছিলেন যে আমরা অনেক খোঁজে একটা জায়গা বের করছি, যে জায়গাটার নাম বসন্তপুর। সেদিন বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আমরা নেপালের ঐতিহ্যবাহী সেই রাজপ্রাসাদগুলোতে ঢুকতে পারি নাই। সেজন্য মনে অনেক কৌতূহল নিয়ে আবারও আমরা চলে যাচ্ছি সেই বসন্তপুরে। আমার এরকম রহস্যময় এবং ঐতিহাসিক জায়গাগুলোতে ঘুরে বেড়াতে খুবই ভালো লাগে। আজকে আমরা সরাসরি সেই রাজপ্রাসাদগুলোর ভিতরে ঢুকবো এবং ঢুকে আপনাদেরকে দেখাবো যে ওই সময়কার রাজা বাদশাদের জীবনযাপন কেমন ছিল। প্রথম অবস্থাতে আমরা সেটার মেইন গেট কোথায় সেটা খুঁজে পাচ্ছিলাম না। পরে এখানকার স্থানীয় লোকজনদেরকে জিজ্ঞেস করে জানতে পারলাম যে এটার ভিতরে ঢুকতে হলে টিকিট কাটতে হবে। সাইফানের টিকিট না লাগলেও আমার আর সুমাইয়ার টিকিট মাস্ট লাগবেই। তাই এটার টিকিট কাউন্টার কোথায় সেটাই খোঁজা শুরু করে দিলাম। এত বিশাল বড় জায়গা নিয়ে এই স্থাপত্যগুলো তৈরি হয়েছে যে আমরা 3 দিন ঘুরেও এই পুরো জায়গাটা ঘুরে শেষ করতে পারি নাই। রাজপ্রাসাদের ভিতরে ঢোকার জন্য টিকিট কাউন্টারও আমরা ফাইনালি খুঁজে বের করলাম। টিকিটের প্রাইস ছিল নেপালি 500 রুপি, যা বাংলাদেশি টাকায় 450 টাকার একটু বেশি হতে পারে। ঢোকার শুরুতেই আমাদেরকে এখানে আবার একটা হাতে ম্যাপ ধরিয়ে দেওয়া হয়েছে, কারণ এত বড় বিশাল জায়গা যদি ম্যাপ না থাকে তাহলে আমরা হারিয়ে যেতে পারি। আর কোথায় কোন জায়গায় কি আছে সেটা জানার জন্য ম্যাপটা খুবই জরুরি। প্রবেশদ্বারে ঢুকতে না ঢুকতেই চোখে পড়লো এই কবুতরগুলো। এক ঝাঁক কবুতর একসাথে এরকম দেখতে খুবই ভালো লাগছে। সুমাইয়ার আর সাইফানের আবার ইচ্ছে হলো কবুতরগুলোকে তারা নিজের হাতে খাবার দিবে, আর সাইফানও এইসব কবুতরগুলোর সাথে খেলা করতে পেরে খুবই খুশি। মল্ল রাজারা 1500 শতক থেকে এখানে তাদের রাজপ্রাসাদ গড়ে তোলেন। পরবর্তীতে শাহ রাজারা এটিকে সম্প্রসারিত করেন এবং এটি হয়ে ওঠে রাজ পরিবারের আবাস ও প্রশাসনিক কেন্দ্র। এখানেই কিন্তু রাজাদের অভিষেক অনুষ্ঠান হতো আর গুরুত্বপূর্ণ উৎসব ও রাজকীয় অনুষ্ঠান পালিত হতো এই প্রাঙ্গণে। এখানের প্রত্যেকটা স্থাপত্য শৈলীতে আমরা দেখতে পাই অনন্য নিউয়ারি কারিগরির ছাপ। পাশাপাশি লাল ইটের দেয়াল, খোদাই করা কাঠের জানালা, বারান্দা আর ছাদের শুকনো নকশা। অবাক করার বিষয় হলো আজ থেকে 500-550 বছর আগে এত সুন্দর করে নিখুঁত নকশা করা হয়েছে, যা এখনকার নকশাগুলোকেও হার মানাবে। সবগুলো রাজপ্রাসাদ এখনো খুব নিখুঁত এবং অক্ষত অবস্থায় আছে। এখানকার প্রতিটা কর্নার ঘুরে যতটুকু বুঝতে পারলাম, তখনকার সময়ের রাজা বাদশারা খুব বিলাসবহুল জীবনযাপন করত, যেটা এই ল্যান্ড রোভার গাড়িটা দেখলেই বোঝা যায়। এখনকার সময়ের জন্য ল্যান্ড রোভার কার মানে একটা লাক্সারি কার, যেটা আজ থেকে 500-550 বছর আগেই রাজারা ব্যবহার করত। এই স্থানে দাঁড়িয়ে মনে হচ্ছিল এই যেন শুধু ইটকাঠের স্থাপনা নয়, বরং নেপালের দীর্ঘ ইতিহাস, রাজকীয় ঐতিহ্য আর স্থাপত্য শিল্পের এক জীবন্ত দলিল। দুর্ভাগ্যবশত ঘুরতে ঘুরতে আমাদের বিকেল 5টা পেরিয়ে 6টা বেজে যায়, তাই আমরা এখানকার যে জাদুঘর ছিল সেই জাদুঘরে আর ঢুকতে পারি না। সেখানে ঢুকতে পারলে হয়তোবা আপনাদের আরো অনেক কিছু দেখাতে পারতাম। এই জায়গাটাতে পর্যায়ক্রমে একের পর এক সব রাজাদেরই ছবি টানানো ছিল। তবে এখানের একটা বিষয় আমার কাছে আশ্চর্যের মনে হলো, সেটা হলো এখানকার প্রত্যেকটা রাজা বাদশারই আয়ুকাল 50 বছরের বেশি নেই। বেশিরভাগ রাজাদেরই আয়ুকাল 20-30 বছর, সর্বোচ্চ 40 বছর। এই বিষয়টা খুবই কৌতূহলের বিষয়। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।